আমরা দেখবো হচ্ছে ফ্যাক্টর ডিটারমিনিং প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আমাদের কি কি ফ্যাক্টর গুলো কাজ করে? তো ফার্স্ট হচ্ছে নেসেসারিজ এন্ড কনভেনশনাল নেসেসারি। তো আমাদের বলছে যে উই মাস্ট বাই ফিক্সড কোয়ান্টিটিস অফ সাচ কমোডিটিস হোয়াট এভার দ্য প্রাইস ইজ ডিমান্ড ইজ ইনএলাস্টিক। আমাদেরকে কিছু কমোডিটি আছে, এগুলো ফিক্সড কোয়ান্টিটি, আমাদেরকে সবসময় কেনা লাগে। এটা প্রাইসটা যেরকমই হোক না কেন, এই জন্য সেই জিনিসটাকে আমাদের ইনএলাস্টিক। হচ্ছে ডিমান্ড ফর কি লাক্সারিজ ইজ কি ইলাস্টিক। এখন ধরো যেগুলো আমাদের লাক্সারি প্রোডাক্ট, যেমন ধরো হচ্ছে টিভি সেট, রেফ্রিজারেটর, হ্যাঁ এসি, ফ্রিজ, তারপর হচ্ছে তোমার রেডিও, এগুলা তো এগুলো যদি প্রাইসটা কমে যায় তখন আমরা কি এগুলো বেশি কিনি। তো দেখা যায় যে ম্যাক্সিমাম সময় ধরো কুরবানি ঈদ আসছে, রেফ্রিজারেটরে ছাড় দিয়ে দিচ্ছে, তখন মানুষ বেশি রেফ্রিজারেটর কিনে। গরমকাল আসছে, এসিতে ছাড় দিয়েছে, প্রাইসটা একটু কমছে, তখন কি মানুষ বেশি এসি কিনে, তাই না? জিনিসটা হচ্ছে কি, তখন আমাদের যে ডিমান্ডটা থাকে, ডিমান্ডটা তখন কি বেড়ে যায়, প্রাইসটা কমছে ডিমান্ডটা বেড়ে গেছে, তো জিনিসটা তখন কি আমাদের ডিমান্ড হচ্ছে তখন ইলাস্টিক। হচ্ছে প্রপোর্শন অফ কি টোটাল এক্সপেন্ডিচার। এখন তোমার টোটাল এক্সপেন্ডিচার একটা প্রপোর্শনের উপরও কি এটা ডিপেন্ড করে। ইফ এ কনজাম্পশন a small proportion of total expenditure salt, যেমন ধরো হচ্ছে salt, that demand will not be much affected by the change in হচ্ছে price। এখন ধরো আমরা সল্ট কতটুকু নেই, ধরো তুমি তরকারিতে যদি পুরা আহ, এই এই বাটি ঢেলে দাও সল্টে, তাহলে কি হবে, জিনিসটা আর খাওয়ার উপযোগী থাকবে না, তাহলে তুমি একটা স্মল প্রপোর্শনই দিবা সবসময়, তাই না? এই জন্য সেই জিনিসটা হচ্ছে আমাদের একদম ফিক্সড অ্যামাউন্ট। এখন সল্টের এবার প্রাইসটা যতটুকু চেঞ্জ হোক না কেন, তোমার ওই যে ডিমান্ডে কিন্তু সেটা কি চেঞ্জ আসবে না। তো এই জিনিসটা হচ্ছে কি প্রপোর্শন টু টোটাল এক্সপেন্ডিচার। আর বলছে কি ইফ ইট অ্যাবজর্ব দ্য বাল্ক অফ দ্য টোটাল এক্সপেন্ডিচার দ্য ডিমান্ড উইল বি কি তখন ইলাস্টিক। এখন যদি এটা যে আমাদের একটা যে টোটাল এক্সপেন্ডিচার যদি বাল্ক অ্যামাউন্টটা সে কি অ্যাবজর্ব করে থাকে, তখন প্রাইসটা যখন চেঞ্জ হবে কি কমবে বাড়বে, তখন জিনিসটা আমাদের কি ইলাস্টিক হয়ে যাবে। তো হচ্ছে গুডস হ্যাভিং সেভারাল ইউজেস, যেমন ধরো হচ্ছে কোল, কয়লা। এখন কয়লা আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি, ঠিক আছে? এখন যদি কয়লার দামটা কমে যায়, কয়লার দাম কমলে কি হবে, এটার ইউজটা বেড়ে যাবে, কারণ এটার মাল্টিপল পারপোজ আছে, মাল্টিপল সেভারাল ইউজেস আছে। এখন যদি এমন একটা জিনিস হতো যে যেটা মাল্টিপল ইউজ নাই, তখন এটার দাম বাড়ুক আর কমুক সেটা সমস্যা নেই আমার, তখন আমরা হয়তো ডিমান্ডটা অত বেশি কি চেঞ্জেস হইতো না। এই জন্য জিনিসটা হচ্ছে কি যে ডিমান্ড ডিমান্ড ফর এ কমোডিটি হ্যাভিং সেভারাল ইউজেস কি ইলাস্টিক। এটা হচ্ছে কুইজের জন্য একটা ইম্পর্টেন্ট আছে, এটা দেখে যেতে পারে। তার হচ্ছে জয়েন্ট ডিমান্ড। তো জয়েন্ট ডিমান্ড হচ্ছে ধরো হচ্ছে যে ফর ইনস্টেন্স ক্যারিয়ার্স বিকাম চিপ বাট দ্য প্রাইসেস অফ হর্স কন্টিনিউ টু কি রুল হাই, ডিমান্ড ফর ক্যারিয়ার উইল নট এক্সটেন্ড মাচ। এখন ধরো ঘোড়া, ঘোড়ার উপরে ওঠার জন্য একটা পাদানি লাগে, বসার জন্য কি একটা এরকম হচ্ছে ক্যারিয়ার লাগে, বা হচ্ছে পাদানি তো পুরোটা একটা সেটই থাকে, ঠিক আছে? এখন ধরো ঘোড়া, এখন তোমার হচ্ছে ঘোড়ার দাম বেড়ে গেছে কিন্তু ক্যারিয়ারের দাম কমে গেছে, তাহলে কি মানুষ কি ক্যারিয়ার কিনবে শুধু শুধু? ঘোড়া ছাড়া ক্যারিয়ারের তো কোনো কাজ নাই, তাই না? এই জন্য বলছে যদি ঘোড়ার দাম বাড়ে আর ক্যারিয়ারের দাম কমে, তখন মানুষ চাইলেও কি অতিরিক্ত পরিমাণে ক্যারিয়ার কিনবে না। কিন্তু যদি দেখা যাচ্ছে কি তোমার হচ্ছে ঘোড়ার দামটা কমে গেছে, তখন ক্যারিয়ারের দামও কম আছে, তখন কি মানুষ ঘোড়ার সাথে সাথে ক্যারিয়ারটা হয়তো বেশি কিনবে। তারপর হচ্ছে গুডস টু ইউজ of which can be হচ্ছে postponed, most of us during the war postponed our purchases where we could, demand of such good is কি elastic। এখন ধরো কোভিড-19 যখন আমাদের চলতেছিল, তখন কি আমরা এমন অনেক জিনিস কেনা বন্ধ করে দিয়েছি যেটা আমাদের কি একদমই না হলেও চলে, ঠিক আছে? তো আমরা যে বাইরে যে ওকে ফাইন, ঠিক আছে, এই প্রোডাক্টটা আমার আজকে না হলেও চলবে, আমি এটা কি তাহলে আজকে কিনলাম না, কারণ তাহলে আমার বাইরে যেতে হলো না। সেম ভাবে যুদ্ধের সময় আমাদের অনেক সময় কিন্তু আমরা কি আমাদের পারচেস পোস্টপোন করে দেয়। তো সব সময় ওই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের ডিমান্ডটা কি আছে হচ্ছে লেভেল অফ প্রাইসেস। এখন প্রাইস লেভেল যদি কমে বাড়ে, তখন কি আমার ডিমান্ডটা চেঞ্জ হবে, সেই জিনিসটা আছে। লেভেল অফ ইনকাম, তোমার যদি ইনকামটা বেড়ে যায়, তখন তোমার ডিমান্ড অটোমেটিক কি বেড়ে যাবে। হচ্ছে টাইম পিরিয়ড, দ্য ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার ইন দ্য লং রান দেন ইন দ্য কি শর্ট রান, ফর দ্য সিম্পল রিজন দ্যাট দ্য কনজিউমার হ্যাজ মোর টাইম টু মেক অ্যাডজাস্টমেন্ট। এখন বলতেছে আমাদের ইলাস্টিসিটিটা লং রানের ক্ষেত্রে কি অনেক বেশি, শর্ট রানের ক্ষেত্রে কম। কারণ তুমি যখন কোনো কিছু একটা লং রান বা একটা লঙ্গার টাইমের জন্য চিন্তা ভাবনা করবা, তুমি চাইলে এখানে অনেক ধরনের চেঞ্জেস আনতে পারো, কিন্তু তুমি যদি অনেক শর্টার পিরিয়ডের জন্য কোনো একটা জিনিস কেনো বা কি কাজ করো, তখন কি তোমার তোমার এখানে চেঞ্জেস আনার টাইমটা তুমি অত বেশি পাবে না। তো হচ্ছে মেজারমেন্ট অফ ইলেকট্রিসিটি, এখানে আমাদের ইলেকট্রিসিটি কিভাবে মেজারমেন্টটা করে সেখানে লেখা আছে। এখন আমাদের হচ্ছে যে মেজারমেন্টের জন্য তিনটা মেথড আছে, এটা কুইজের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমাদের মেজারমেন্টের জন্য কয়টা মেথড আছে, একটা হচ্ছে কি টোটাল আউটলে মেথড, টোটাল আউটলে মেথড, এরকম কি প্রপোর্শনাল মেথড, আর একটা আছে আমাদের কি জিওমেট্রিক্যাল মেথড। তো আমরা ফার্স্টে দেখবো হচ্ছে টোটাল আউটলে যে মেথডটা আছে। তো টোটাল আউটলে মেথডটা হচ্ছে রিটেনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় বলে দিবে যে এক্সপ্লেন দা হচ্ছে টোটাল আউটলে মেথড অফ কি তোমার হচ্ছে মেজারমেন্ট অফ ইলেকট্রিসিটি, তখন পুরোটা ব্যাখ্যা করতে হবে। তো আমাদের টোটাল আউটলে মেথডের মধ্যে তিনটা জিনিস আছে, ঠিক আছে? এটাকে তিনটা ওইতে আমরা প্রকাশ করি। একটা হচ্ছে ইউনিটি, গ্রেটার দেন ইউনিটি, আর একটা কি লেস দেন ইউনিটি। তো ইউনিটি জিনিসটা কি হয় না, ইভেন দ্য প্রাইস হ্যাজ চেঞ্জ দ্য অ্যামাউন্ট স্পেন্ড রিমেন্স দ্য সেম, ঠিক আছে? এখন ধরো তোমার প্রাইসটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ প্রাইসটা চেঞ্জ হয়ে গেছে, দ্য রাইজ ইন প্রাইস ইজ এক্স্যাক্টলি ব্যালেন্স বাই রিডাকশন ইন পারচেজ। এখন ধরো প্রাইস চেঞ্জ হোক কমুক বাড়ুক যাইছে তাও, তুমি যত টাকা স্পেন্ড করার তুমি সেম অ্যামাউন্টই স্পেন্ড করবা। এখন দেখা গেছে তোমার হয়তো প্রাইসটা বেড়ে গেছে, তাহলে কি তুমি ডিমান্ডটা কমাই দিবা, আবার প্রাইসটা কমে গেছে তুমি তখন কি ডিমান্ডটা বাড়াই দিবা। তো তুমি সবসময় সেম অ্যামাউন্ট অফ মানি কি স্পেন্ড করবা। তো এই জিনিসটা হচ্ছে আমার ইউনিটি। এখন গ্রেটার দেন ইউনিটি আর লেস দেন ইউনিটি, ঠিক আছে? ইউনিটিটা হচ্ছে কি আমার অপটিমাম। এখন গ্রেটার দেন ইউনিটি হচ্ছে ইলেকট্রিসিটি সেট টু বি গ্রেটার দেন ইউনিটি বিটুইন টু প্রাইসেস হোয়েন উইথ দ্য ফল অফ প্রাইস দ্য টোটাল অ্যামাউন্ট স্পেন্ড ইনক্রিজেস। এখন গ্রেটার দেন ইউনিটিটা কি যদি প্রাইসটা কমে যায়,
যদি প্রাইসটা কমে যায় তখন তুমি তোমার অ্যামাউন্ট স্পেন্ডটা কি বাড়াই দিবা। আর লেস দেন ইউনিটিটা কি, লেস দেন ইউনিটিটা হচ্ছে যদি প্রাইসটা কমুক তখন তুমি কি করবা, এই যে ইনক্রিজেস উইথ দ্য প্রাইস, ইন প্রাইস এন্ড ডিক্রিজেস উইথ দ্য ফল ইন প্রাইস। তোমার হচ্ছে অ্যামাউন্ট স্পেন্ডটা কি, তোমার অ্যামাউন্ট স্পেন্ডটা বেড়ে যাবে যদি প্রাইসটা কি বেড়ে যায়, আবার কমে যাবে যদি কি প্রাইসটা কমে যায়। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে লেস দেন ইউনিটি। তো তাহলে আমাদের ইউনিটি কি, তোমার সবসময় কি অ্যামাউন্ট স্পেন্ড অফ মানিটা কনস্ট্যান্ট থাকবে। গ্রেটার দেন ইউনিটি কি, প্রাইস কমলে আমরা কি জিনিস বেশি কিনবো, আর যদি প্রাইসটা বাড়ে তাহলে কি জিনিস কম কিনবো। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার হচ্ছে লেস দেন ইউনিটি। লেস দেন ইউনিটি হচ্ছে তোমার যদি প্রাইসটা কমে যায়, যে ইনক্রিজ উইথ দ্য রাইজ ইন প্রাইস। ঠিক আছে, তোমার হচ্ছে অ্যামাউন্ট স্পেন্ডটা কি বেড়ে যাবে যদি প্রাইসটা বেড়ে যায়, আর ডিক্রিজ উইথ দ্য কি ফল ইন প্রাইস, আর তোমার অ্যামাউন্ট স্পেন্ডটা কমে যাবে যদি প্রাইসটা কমে যায়। এই জিনিসটা হচ্ছে কি আমাদের লেস দেন ইউনিটি। এরপরে আসছে কি আমাদের প্রফেশনাল মেথড। তো প্রফেশনাল মেথডটা তো আমরা আগে দেখছিলাম। প্রফেশনাল মেথডটা যে প্রফেশনাল চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইড বাই প্রফেশনাল চেঞ্জ ইন প্রাইস। তো প্রফেশনাল চেঞ্জ ইন কোয়ান্টিটিটা আবার কি, এই যে চেঞ্জ ইন ডিমান্ড ডিভাইডেড বাই অ্যামাউন্ট ডিমান্ডেড ডিভাইডেড বাই, যে আমাদের ডিভাইডেডটা এখানে হচ্ছে প্রফেশনাল চেঞ্জ ইন প্রাইসটা কি হবে, চেঞ্জ ইন প্রাইসেস ডিভাইড বাই অরিজিনাল প্রাইস। এই জিনিসটা একদম ইজি, এত কঠিন এটা আসে না। তো ম্যাক্সিমাম যেটা আসে সেটা হচ্ছে কি আমাদের জিওমেট্রিক্যাল মেথড। এটা রিটেনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। জিওমেট্রিক্যাল আর টোটাল আউটলে মেথড। জিওমেট্রিক্যাল আসলে এখানে তিনটা পয়েন্ট আছে। তিনটা পয়েন্ট জিওমেট্রিক্যাল মেথড আসলে এই যে আমাদের যে পয়েন্ট গুলো আছে, ঠিক আছে, পয়েন্ট গুলাতে চিত্র সহ দিতে হবে। তো আমাদের ফার্স্ট এটা কি আছে, সেটা হচ্ছে পয়েন্ট ইলাস্টিসিটি। তো পয়েন্ট ইলাস্টিসিটি মানে কি, মানে হচ্ছে বিন্দু ইলাস্টিসিটি, বিন্দুর মধ্যে আমরা ইলাস্টিসিটিটা বের করবো। তো ফার্স্টে এখন আমাদের এখানে যে হিসাবটা সেটা হচ্ছে তুমি উপরে একটা পয়েন্ট নিবা, নিচে একটা পয়েন্ট নিবা। তো আমরা উপরেরটাকে নিচে কি ডি, নিচেরটাকে নিচে কি ডি 1। এখন এর মাঝে আমার তিনটা প্রাইস পয়েন্ট আমি নিচ্ছি, P1 P2 P3। এখন তোমার ইলাস্টিসিটি বের করার সূত্রটা হচ্ছে কি, তুমি ধরো P1টা বের করবা, হ্যাঁ, ধরলাম আমরা P1টা বের করবো। তো P1 বের করার সূত্র হচ্ছে ফার্স্টে আমি D1 থেকে P এর দূরত্বটা, ঠিক আছে, এই জন্য হচ্ছে কি D1 P1 ডিভাইডেড বাই ডি থেকে পি এর দূরত্ব, ডি P1। এটা হচ্ছে আমার P1 এর জন্য ইলাস্টিসিটি। এখন ধরো তুমি হচ্ছে P2 এর জন্য বের করবা। তো P2 এর জন্য বের করলে কি হবে, D1 থেকে P2 এর দূরত্ব, তাহলে D1 P2 ডিভাইডেড বাই, এখন তোমারটা কি হবে, এখন হচ্ছে কি ডি থেকে P2 এর দূরত্ব। তো ডি থেকে P2 এর দূরত্ব কি হবে, P2। এটা হচ্ছে আমার কি P2 এর জন্য ইলাস্টিসিটি। এরপর যদি P3 হয়, P3 হলে কি হবে আমার D1 P3 ডিভাইডেড বাই D P3। তো সিম্পল জিনিস, জাস্ট তুমি উপরে একটা পয়েন্ট নিবা, নিচে একটা পয়েন্ট নিবা, মাঝখানে তিনটা কি আমরা প্রাইস পয়েন্ট নিলাম। এই যে আমরা তিনটা প্রাইস পয়েন্ট নিলাম মাঝখানে। তো নিচেরটা থেকে একবার প্রাইস পয়েন্টের দূরত্ব ডিভাইডেড বাই উপরেরটা থেকে প্রাইস পয়েন্টের দূরত্ব, দ্যাটস ইট। এই জিনিসটাই সিম্বল করে এখানে লিখা আছে। তো তোমরা একটু দেখে নিও এখানে। এরপর আমাদের এখানে আছে কি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিসিটি অফ ডিমান্ড। তো এখানে আমাদের যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা আছে, আমাদের ইলেকট্রিসিটি অফ ডিমান্ডের যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলো আছে সেটা কি এখানে দেওয়া আছে। তো এর মধ্যে আছে কি একটা ট্যাক্সেশন, অর্থাৎ আমরা ট্যাক্স দেই সেটা, ওয়েজেস, তারপর মনোপলি অফ প্রাইস, প্রাইসের যে মনোপলি গুলো আছে, যে মনোপলিস্টিক উইল হ্যাভ টু কনসিডার দ্য নেচার অফ ডিমান্ড while ফিক্সিং হিজ কি প্রাইস। তারপর আউটপুটের উপরে কি আমাদের অ্যাপ্লিকেশনটা কাজ করে। তারপর এফেক্ট অফ দ্য ইকোনমি, আমাদের ইকোনমির জিনিসপত্রের উপরে, ইকোনমির উপরে কি অনেক এফেক্ট ফেলে এটা। ইকোনমিক পলিসি, তো আমাদের ইকোনমিক যে পলিসি গুলো আমরা অনেক সময় মেক করা হয়, সেগুলো মেক করা হয় সেটা আমাদের ইলেকট্রিসিটি। তবে ইন্টারন্যাশনাল ট্রেড গুলা হিসাব নিকাশ করার জন্য ঠিক আমাদের ইলেকট্রিসিটিটা কাজে আসে। তো তোমাদের এখানে আরো দুইটা পয়েন্ট দেওয়া নাই জিওমেট্রিক্যাল মেথডের মধ্যে, আমি জানি না কি শীট থেকে বাদ পড়ে গেছে নাকি স্যার ইচ্ছা করে বাদ দিয়ে দিয়েছে। তো ইলেকট্রিসিটির আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আর্ক ইলেকট্রিসিটি। ওটা হচ্ছে কি আমাদের আর্ক ইলেকট্রিসিটি। তো আর্ক ইলেকট্রিসিটি জিনিসটা আমরা একটা নতুন পেজে দেখাই দেই। আর্ক ইলেকট্রিসিটিটা এখানে কেন দিল না আমি জানি না, আমাদের সময় ছিল আর্ক, আর্ক ইলেকট্রিসিটিটা। জাস্ট মিনিট, কোন পেজে যাই। তো আর্ক ইলাস্ট্রিসিটি জিনিসটা হচ্ছে, আমরা একটা চিত্র নিব, একটা লাইন টানলাম, ঠিক আছে। এখন আমি এখানে একটা প্রাইস পয়েন্ট নিলাম হচ্ছে P1, একটা প্রাইস পয়েন্ট নিলাম হচ্ছে P2। হ্যাঁ, এখন আর্ক জিনিসটা, তো আমরা এখান থেকে একটা লাইন টানবো, এখান থেকে একটা লাইন কল্পনা করবো, এদিক থেকে একটা লাইন কল্পনা করবো, এখানে কি একটা লাইন কল্পনা করবো। এখন আমরা এখানে একটা পয়েন্ট দিলাম হচ্ছে P, আর একটা পয়েন্ট দিলাম হচ্ছে M। হ্যাঁ, আর এখানে দিলাম হচ্ছে Q1 Q2। এখন যদি আমি ধরে নেই, হ্যাঁ, আমাদের কনজিউমার, হ্যাঁ, আমাদের পি কনজিউমার, এটা হচ্ছে আমার কি পি কনজিউমার, হ্যাঁ, আমরা ধরে নিলাম যে পি কনজিউমারটা একটা প্রোডাক্ট কিনছে, হ্যাঁ, 6টা ইউনিট প্রোডাক্ট কিনছে, 6টা ইউনিট 3 টাকা দিয়ে। হ্যাঁ, আর আমার যে এম কনজিউমারটা, সে
আটটা ইউনিট প্রোডাক্ট কিনছে, 2 টাকা করে। 8টা ইউনিট প্রোডাক্ট কিনছে 2 টাকা করে। এখন আমার এখানে আর্ক ইলাস্ট্রিসিটিটা বের করার সূত্রটা হচ্ছে তোমার হচ্ছে যে ডেল কিউ ডিভাইডেড বাই কিউ ডিভাইডেড বাই ডেল পি ডিভাইডেড বাই পি। হ্যাঁ, এখন আমাদের ডেল কিউটা কত? তো আমার ডেল কিউটা কোয়ান্টিটি আগে কয়টা ছিল? 6টা। হ্যাঁ, আর এরপরে কয়টা হচ্ছে? 8টা। তাহলে ডেল কিউ কত হবে? 2। আর যেহেতু আমরা একটা পয়েন্টের জন্য, ঠিক আছে, হচ্ছে আমরা এম টু পিটা বের করবো। হ্যাঁ, আমরা বের করবো হচ্ছে যে আমার ইলাস্ট্রিসিটিটা, আমরা বের করবো আমার ইলাস্ট্রিসিটিটা এম থেকে পির দিকে। তাহলে আমাদের এখানে তখন কোয়ান্টিটিটা এম এর জন্য কত ছিল? 8। তারপর সে ডিভাইডেড বাই ডেল পি কত ছিল? আগে এখানে ছিল 3, এখানে 2, তাহলে পার্থক্য কত? 1। আর আমার পিটা কত এখানে? যেহেতু এম থেকে পিতে বের করছি 2, এখন এটা যদি আমরা হিসাব নিকাশ করি তখন আমরা এখানে কত পাবো? হাফ। আবার তোমরা চাইলে যদি আসে যে পি থেকে এম আসলে তখন কি হবে? তখন এখানে জাস্ট কিউটা কত হয়ে যাবে? যদি পি থেকে এম হয় তখন ডেল কিউ সেম থাকে, জাস্ট এখানে কিউটা কত হয়ে যাবে? কিউটা এখানে হবে 6, আর এখানে পিটা কত হয়ে যাবে? পিটা হবে 3। দ্যাটস ইট। তখন আমরা হিসাব করলে এখান থেকে পাবো হচ্ছে যে 1। তো এটা হচ্ছে আমাদের আর্ক ইলাস্টিসিটি। তো আর্ক ইলাস্টিসিটি মানে হচ্ছে যে এই এতটুকু আর্ক, বাকি এতটুকু হচ্ছে যে যে আমাদের এই আর্কটার মধ্যে কি আমাদের ইলাস্টিসিটিটা কতটুকু, তো এটা হচ্ছে আমাদের আর্ক ইলাস্টিসিটি। তো আর্ক ইলাস্টিসিটি একটা আমরা প্রপার সূত্র আছে, যে সূত্রটা হচ্ছে মেইনলি আমাদের এই অ্যাকসেপ্টেবল সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যে আমরা ধরলাম ইপি ইজিক্যাল টু কিউ 1 মাইনাস কিউ 2 ডিভাইডেড বাই কিউ 1 প্লাস কিউ 2 ডিভাইডেড বাই কিউ 1 মাইনাস পি 2 ডিভাইডেড বাই কিউ 1 প্লাস পি 2। এটা হচ্ছে আমাদের আর্ক ইলাস্টিসিটির সবচেয়ে অ্যাকসেপ্টেবল এবং সবচেয়ে এক্সাক্ট যে সূত্রটা, সেটা হচ্ছে এটা। তো এই সূত্রটা দিয়ে তোমরা কি আর্ক ইলাস্টিসিটি বের করতে পারো। তো এটা তোমাদের শীটে কেন দেয়নি আমি জানি না, আমাদের সময় ছিল, তাই একটু হালকা করে দেখে দিলাম। যদি কেউ ইন্টারেস্টেড থাকো দেখে নিতে পারো। এটা হচ্ছে আর্ক ইলাস্টিসিটি।